মানুষের যাতায়াতে কতটুকু উপকারে লাগবে সেটা নিয়ে এক বিশাল প্রশ্ন উঠে সেটার কিছু কিছু উত্তর খুঁজে পেলাম। যে রেল লাইনের অনেক জায়গায় বস্তা দিয়ে সবুজ দেওয়া হচ্ছে, যে মিথ্যার যে কত প্রকার হতে পারে, কত ধরন হতে পারে, উন্নয়নের যে ফাঁকা আওয়াজের কথা যে আমরা বলি, এটা কত বাস্তব, কত সত্য। আজকে এই ইন ডেপথ যে প্রবন্ধটি তৈরি করা হয়েছে তার মধ্যে যে না, এতদিন ধরে আমরা যেটা বলেছি সেই বড়টা সত্যাসত্য যথার্থ হয়েছে। আজকে এই প্রবন্ধটির মধ্যে এই আলোচনার যে টপিকসটা তার মধ্যে আমরা সেই জিনিসটা কিছুটা ভুলেও আমরা খুঁজে পেয়েছি। এটা আরো ভালো করে আমরা যখন মানে বিজি সময়ের পর, ব্যস্ত সময়ের পরে যখন আমরা করবো আরো অনেক জিনিস আমাদের মাথার মধ্যে। আমি ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত কষ্ট করে খেটে খুঁটে শ্রমলব্ধ এই প্রবন্ধটি তৈরি করেছে, মাহবুব আলম সাহেব। নিশ্চয় তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ, এটাই হচ্ছে পৃথিবীর এক নায়ক শাসকদের ধারণা। আমি কদিন আগেই বলেছি যে ভিক্ষা করে খায়, রুগ্ন, হাড় কঙ্কাল জর্জরিত একটি নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে, এই এক নায়কদের উন্নয়নের ধারাটি তেমনি। সুহার্তো যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, তখন থেকে একটি বড় এয়ারপোর্ট পায়, মানুষ কিন্তু খেতে পায় না। পৃথিবীর দরিদ্রতম দেশগুলির একটি তখন ইন্দোনেশিয়া। তো এই কন্ট্রাক্টটি পেলেন হচ্ছে তার ছেলে। মেয়ে সে আবদার করলো যে এই এই জাকার্তা শহরের উত্তর দিকে এত বড় একটা এয়ারপোর্ট হলো, তোমার ছেলেকে দিলে তোমার জামাই কি? তখন তার বাবা দক্ষিণ দিকে আরেকটা এয়ারপোর্ট করার জন্য আরেকটা আরবের একটি দেশ, এক নাম বহুদিন ধরে কর্তৃত্ববাদী শাসন, সেখানে ফ্লাইওভার করে। আমি ইকোনমিক্সে পড়েছি, কদিন আগেই পড়েছি, বছর না যে ফ্লাইওভার করছে, সবকিছু করছে, কিন্তু হাসপাতাল আর স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এখন ধ্বংস হয়ে গেছে। এদের দৃষ্টিভঙ্গি থেকে ওই জায়গায় আপনার ভুলে ভরা পাঠ্যসূচি, যে পাঠ্যসূচির সিলেবাস যেগুলো নিয়ে আসা হচ্ছে বা এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে যেগুলো পড়ানো হচ্ছে, তার সাথে আমাদের এই দেশের ঐতিহ্য, মূল্যবোধ, সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই। নাচের উদ্দেশ্য কি, আজকে প্রেরণা কাকে নিবেদন করে নাচটি করা হয়, এগুলো নিয়ে আসা হচ্ছে। আজকে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি জন্মদিন। আমরা শুধুই জানি বিদ্রোহী কবি, বিপ্লবের কবি, প্রেমের কবি ইত্যাদি, কিন্তু দেখুন একজন মহান কবি দৃষ্টি কত প্রসারিত হতে পারে একটি পিছিয়ে পড়া জাতিকে গড়ে তোলার জন্য। তাকে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা সে ছোটবেলায় পড়েছিলাম, থাকবো না ও বদ্ধ করে দেখবো এবার ব্যবস্থাকে কেমন করে, এরপরে এগুলো মনে করছে মানুষ, মানে পাতাল পরিস্থিতি থেকে কিভাবে মানুষ নিয়ে আসছে, মানে একজন শিশুকে, কিশোরকে বিজ্ঞানমুখী করার জন্য একজন মহান কবির কি গভীর অন্তর্দৃষ্টি কাজ করে। আজকে এগুলো বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আসা হচ্ছে, দুর্ভাগ্যজনক, অত্যন্ত পরিকল্পিত এই কাজ, গভীর চক্রান্ত সহকারে এই কাজ। উন্নয়নের যদি আমি রেলওয়ের কথাই বলি, তাহলে আপনি যমুনা সিটিতে একটি ব্রিজ আছে, আবার সেখানে আরেকটি ব্রিজ করা, কিন্তু দরকার তো হচ্ছে সিঙ্গেল লাইন করে ডাবল লাইন করা।
ডাবল লাইন করলে পরে আপনার এই যে ঈদের সময় যানজট, এই যানজট অনেকটাই নিরসন। শুধু সিঙ্গেল লাইন থাকার কারণে ট্রেন সেই পরিমাণ যাত্রী পরিবহন করতে পারছে না। এবং টার্গেট হচ্ছে যে ব্রিজ করার মধ্যে দিয়ে আজকে এই যে পরিবেশ দূষণ বা প্রকৃতির যে পরিবর্তনের যে ধারা, সেখানে যে নদী খাল বিল তার যে স্বাভাবিক প্রবাহ মানতা সেটা যে স্তব্ধ হচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্ডারগ্রাউন্ড ব্রিজ টানেল এগুলোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। সেখানে আপনার আরেকটি ব্রিজ করলেন যমুনা ব্রিজের কাছে, ঠিক আছে বললেন, কিন্তু তারপর এতে কি আপনার যে সময় খুব রাশ থাকে, বিশেষ করে ঈদের সময় বা বিভিন্ন উৎসবের সময়, তো সেই সময় আপনি কি পরিবহন করতে পারবেন যত মানুষের দরকার? একজন বলেছেন যে মানুষ অপেক্ষাকৃত নিরাপদ যাত্রা মনে করে ট্রেন। এখনো বাংলাদেশে রোডসের অ্যাক্সিডেন্টের তুলনায় ট্রেনের অ্যাক্সিডেন্ট কম। অ্যামট্রাক ইউনাইটেড স্টেটস আমেরিকাতে, সেখানে প্রতি বছর দুর্ঘটনার পরিমাণ হচ্ছে 1% থেকে 1.5%। জাপানে 0। পৃথিবীতে এখনো ট্রেন হচ্ছে সবচেয়ে নিরাপদ জার্নি। চমৎকার কথা বলেছেন ডক্টর রাজ্জাক, বিদেশি বন্ধু। আসলেই তাই, যেখানে মানুষ স্বস্তি পাবে, যেখানে মানুষ নিরাপত্তা বোধ করবে, সেটা কিন্তু আপনার গড়ে তোলা হয়। সেটাকে ডিলে করা হচ্ছে একেবারে স্বাভাবিক সময় থেকে অনেক বেশি। কারণ এখানে সরকারের স্বার্থ হচ্ছে ব্রিজ নির্মাণ করে সেখানে পার্সেন্টেজ পাওয়া, আর সেতু মন্ত্রী বা যারা সড়ক পরিবারের দায়িত্বে থাকেন তাদেরকে নাকি বিভিন্ন জেলা পর্যায়ে যারা পরিবহনের নেতারা থাকেন তারা ম্যানেজ করে। কি ম্যানেজ করেন আমরা জানি না, গোটা সড়ক পরিবহনটাই হচ্ছে আপনার মাফিয়া নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা। আমি সে আলাবামার বেলগ্রেড, আমাদের উপজেলার হেডকোয়ার্টার, ঠিক ওইরকম একটি আমেরিকার একটা বেলগ্রেড করে একটা আমাদের উপজেলার মতো একটা ছোট্ট শহর, ওইখান থেকে আমি এসেছি নিউ ইয়র্ক সিটি। 1.5 দিন লেগেছে, প্রায় 2000, ওখানে তো মাইলের সব ইয়ে করে আর কি, কিলোমিটার নেই, 2000 মাইলের 1.5 দিনের মধ্যে করে। তারপরও কি নিরাপত্তার হানি হতে পারে এই ধরনের। এখানে তো সেই ব্যবস্থাপনা নেই বলেই সড়কে ভাঙ করতে কোন ধরনের পদক্ষেপ নিতে পারে। অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট থাকলে পরে মানুষ এই বিষয়ে বারবার বলতে পারে, মানুষ এগুলো দাবি করতে হয়ে যান এবং জনগণের কাছে জবাবদিহি সরকার আস্তে আস্তে এই ব্যবস্থাগুলো দিতে পারে। যে সবচেয়ে বড় দুর্বৃত্ত সে শ্রমিক লীগের নেতা, যে সবচেয়ে বড় দুর্বৃত্ত সে হচ্ছে যুবলীগের নেতা, না হলে ছাত্রলীগের নেতা, না হলে এমপি আত্মীয় স্বজন, না হলে স্বয়ং এমপি। আপনার বেআইনি অর্থের সাথে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত, এবং আমরা তারই পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এই যে আমার আজিম আনার, ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে দেখুন তার এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিল। আপনার একটা এলাকার মাফিয়া যদি সেখানে কিছু হতে চায়, আর সেখানে যদি সরকারি স্টেট যদি তাকে নিরাপত্তা দেয়, কোন ভদ্রলোক সেক্ষেত্রে নিজেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমরা বাংলাদেশে যাদেরকে মাফিয়া বলে চিনি, যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে, সেখানে আর ওই দলেরই আর কোন ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারে, সেখানে রাজনীতি করতে পারে। যা ঘটনা এখন আমরা জানতে পারছি, আপনাদের নামই শুনি, পরে জানতে পারছি যে খুলনার বা ওই অঞ্চল বা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল। সেই ব্যক্তি একটি দলের ইয়ে পাচ্ছে, নমিনেশন পেয়ে কাউকে 3 বার, তারপরে তার মৃত্যুগত টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মতো পাওয়া। তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটি ঘটনা। এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন, এটা তো একটা সবচেয়ে বড়
আর ওইখানে এই যে মানে এত বড় একটা মার্ডার আপনার কলকাতায়, এখানে কিভাবে এটা সম্ভব হচ্ছে, কেন এটা সম্ভব হচ্ছে? আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন না না না, এখানে এখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নাই, অর্থাৎ ঘোরার আগে গাড়ি ঘুরিয়ে দিলেন। তো ঘটনাটা তো নিশ্চয়ই আরো ধর বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। সে যে টাইপের লোক হোক না কেন, তার অতীত পরিচয় বা সাম্প্রতিক যে পরিচয় সেটাই হোক, আপনার একটা তো অবৈধ সরকারের দাবি নির্বাচনের একটা সংসদ সদস্যের একটা সিল আছে, তাই তাহলে আরেকটি দেশে যখন যাচ্ছেন তার পাসপোর্ট আছে, তার নিরাপত্তা, তার চলাচল, এটা কি সেই দেশের লোকরা ইয়ে করেনি, যাচাই করেনি? সেখানকার গোয়েন্দা বাহিনী, সেখানকার প্রশাসন, সেখানকার পুলিশ টুকরো টুকরো হয়ে নাকি এখন যেটা আজকেই খবরে কাগজে পড়ছি বিভিন্ন খালে বিলে খেলা হচ্ছে, সেটা এখন অনুসন্ধান। আর সন্দেহ করে যাকে ধরা হচ্ছে বোম্বে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কি যেন নামটা কষায় কি যেন চাই। তো এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পায় কি করে? আমরা শুনি বাংলাদেশের সব শিক্ষক ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্ন ভাবে আশ্রয় থাকে, যারা সেখান থেকে বাংলাদেশে চাঁদাবাজি শুরু করে বিভিন্ন খুন দখলের সাথে ইনভলভমেন্ট রয়েছে। অনেকের নাম ধারাবাহিক ভাবে পত্রপত্রিকায় উঠছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা নয়। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা দাঁড়িয়ে রেখেছে। এদের মধ্য থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হয়ে যাবে, যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে, যদি এক ন্যায়গঠিত শাসন থাকে, যদি দামি নির্বাচন আর মিডনাইট নির্বাচনের সরকার থাকে, তাহলে এরাও নানাভাবে ম্যানেজ করে তারাও হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা আজকে নিজেদের শিক্ষা জীবনে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা বুয়েটে পড়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়েছেন, মেডিকেল কলেজগুলোতে পড়েছেন, একটা যে সুশীল নাগরিক সমাজ বিকাশের যে ইয়ে থাকে, একটি রাষ্ট্রের যে সম্ভাবনা থাকে বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তা ভেঙে চুরে সহজ আপনার একজন মাফিয়াকে আপনাকে স্যার করে ডাকতে হবে, কারণ সে কি হবে, সে উপজেলা চেয়ারম্যান হবে। একজন কিলারকে আপনাকে নমনম করতে হবে, কারণ সেখানে জনপ্রতিনিধিত্ব হবে, কারণ জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য যে সুষ্ঠু নির্বাচন দরকার, সেই নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই পরিস্থিতির মধ্যেই আমাদেরকে বসবাস করতে হবে, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকতে হবে। আজকে দায় নেবেন না তো 2018 যে মিডনাইট নির্বাচন, যে আপনার মধ্যরাতের নির্বাচন, সেটা টোটাল আর্কিটেক্টই হচ্ছে সাবেক সেনাবাহিনীর প্রধান, এবং তিনি একজন, আমরা এর আগে কখনোই কোন সেনাবাহিনীর প্রধানকে কোন রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে শুনিনি। তিনি বলে দিলেন যে স্বাধীনতার পরে এত সুষ্ঠু নির্বাচন হয়নি, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে তার একচেটিয়া একতরফা নির্বাচন, অবৈধ নির্বাচন, জোর করে ক্ষমতায় থাকার সমস্ত প্রোটেকশন দিয়েছেন সেই ব্যক্তি, সাবেক সেনাবাহিনীর প্রধান। তো আজকে আপনারা অনেকেই বলছেন যে আজকে এই যে ঘটনাগুলো, এটা তো আল জাজিরাই বের করেছে, অল দি প্রাইম মিনিস্টার ম্যান বলে একটা তারা প্রতিবেদন করেছিলেন ধারাবাহিক। তো এরপরে যে ঘটনাগুলো, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের রেস্ট্রিকশন আরোপ করলেন, তো এটা তো গভর্নমেন্ট করেনি। গভর্নমেন্টের যে এত গোয়েন্দা বাহিনী, বিএনপির যে লোকটা মরে গিয়ে কবরের মধ্যে আছে তার বিরুদ্ধে মামলা দিতে তার দ্বিধা করছে না। সে কবে মরে যাওয়ার আগে কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, এই কারণে সে মৃত লোকটার নামে মামলা দিতে তারা বীজ পাওয়া হয় না। কিন্তু এই সমস্ত ব্যক্তি, এই বেনজিরের আজকে যে কি বলে আরব্য উপন্যাসের কাহিনীর মতো, আরব্য রজনীর মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি, তো এই ঘটনাগুলো কি জানতো না সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, গুপ্তচর সংস্থা জানতো না? নিশ্চয়ই জানতো, কিন্তু করেনি। আন্তর্জাতিক চাপ বা কথাবার্তার বাইরে এমন হচ্ছে এখন কি বলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রি, অমুক জব। আমি আপনাদের বলি এটা কিছুই হবে না,
এটা একটা আই ওয়াশ করলো ওদেরকে ঠিকই প্রটেকশন, কারণ এই বেনজির সাহেব পুলিশের আইজি র্যাবের বিধি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতা কর্মী, বিরোধী মতের নেতা কর্মী মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য অমানবিক কাজ, মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে করা তিনি করেছেন, সেটা বাস্তবায়ন করেছে। তো শেখ হাসিনাকে ভুলে যাবেন তার এই অবদান? জনগণকে বাদ দিয়ে, ভোটারদের বাদ দিয়ে ক্ষমতায় থাকার পিছনে এই সমস্ত কর্মকর্তারা যে ভূমিকা তুলে রেখেছেন, যে অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখে শেখ হাসিনা আজকে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে আছে, তো তার জন্য তো দায়ী এই সমস্ত অফিসার। তো তাদেরকে ভুলবেন কি? এখন একটা উনি আই ওয়াশ করেন, ঠিক আছে আমরা এটা করছি, আমরা কাউকে দেখবেন যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা করে কয়েকদিন পর আরেকটা কোনো একটা ঘটনার দিকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারপরে শ্রাবণের উপর আক্রমণ করবে। রনি এমপি ছিল, আগে কখনোই আমরা দেখিনি যে এই পর্যায়ে করা হয়। আমরা ছাত্রদলে সভাপতি ছিলাম, ইউনিভার্সিটি ছিলাম, ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি হয়েছে, তখনও মানে এই মানে সিনিয়র পর্যায়ে ছাত্রদের গায়ে কখনো হাত দেওয়া এটা আমাদের সমীকরণ থেকে। কিন্তু এখন এগুলো করানো হচ্ছে, কারণ যে ছেলেটি একজন সিনিয়র বিরোধী নেতার উপর হাত দেয় তাকে উৎসাহিত করা হয় একেবারে টপ লেভেল, উচ্চ পর্যায়ে, বা তুই বাহাদুরের ছেলে, তুই বাহাদুরের বেটা, তুই একটা ভালো কাজ করছিস, এগুলো উৎসাহিত করা হয়। মানে অবস্থা দৃষ্টে আমাদের কাছে সেটাই মনে। এখন প্রধানমন্ত্রী বলছেন যে বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেয়নি বলে আমার বিরুদ্ধে সমস্যা করা হচ্ছে। তা আপনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কারণ তারা এখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে। জানি আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর গণতান্ত্রিক বিশ্ব আপনার নির্বাচন